তারাপীঠ শ্মশানে দেখা ঘটনা আমার জীবনের এরম ঘটনা একটা লোমহর্ষকর ঘটনা, যে ঘটনা লোকে কোনোদিন শোনেনি যে এরকম মানুষের জীবনযাত্রার সঙ্গে এরকম হয়। হঠাৎ করে পেছন দিক থেকে একটি বছর ৩২ থেকে ৩৫ আমার অ্যাজাম্পশন অনুযায়ী এইরকমই এজ হবে। একটি মেয়ে পিছন থেকে এসে হঠাৎ করে বলে, "বাবা, একটু খেতে দিবি?" বারবার চোখের সামনে যেন ওই মেয়েটির অবয়ব ভেসে উঠছে, যেন জিভটা পিছন দিকে টানছে, ঘাড়ের দিকে যেন কিরকম একটা ব্যথা অনুভূতি হচ্ছে, গা দিয়ে ঘাম পড়ছে, যেন আমার হাতে খড়গ নেওয়ার পর আমার হাত যেন পিছন দিক থেকে কেউ টানছে। যজ্ঞের আগুন প্রায় তিরপলের কাছাকাছি উঠছে, অনেক উঁচুতে উঠছে, যেন একটা রাক্ষসে আগুন গ্রাস করতে আসছে আমাদের সবাইকে। সবাই ভীত সন্ত্রস্ত, কেউ বসতে পারছে না। হঠাৎ একদিন সকালবেলা, তখন এই ব্রহ্মমুহূর্ত 3:30-4টের সময় কেউ একজন ওর নাম ধরে ডাকে। উনি এক নামেতেই সাড়া দেন। সাড়া দিয়ে দৌড়ে উঠে গিয়ে কপাটের খিলটা খুলে বাইরে দেখে কেউ নেই। তারপর থেকে কিন্তু ঘটনাটা ঘটছে, তারপর থেকে কিন্তু অ্যাবনর্মালিটি হচ্ছে, এবং যজ্ঞের পিছন দিক থেকে যেন একটা হাত আমার কাছে বারবার বাড়িয়ে আমাকে সেই খাবারের জন্য চাইছে। ইন দ্য মিন টাইম হঠাৎ করে দূর থেকে বলহরি হরিবোল, বলহরি হরিবোল। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে একজন ডেবিউটান আমি বলতে পারি, সুরজিৎদার হরর মাইন্ডসে প্রথম পডকাস্ট হলেও ইউটিএসে বহুবার পডকাস্ট করেছেন। প্রায়, যদি আমি ইউটিএস হিসেবেই ধরি, প্রায় 1 বছর পর এলে, নিয়ার অ্যাবাউট 1 বছরের কাছাকাছি। তবে আজকের ঘটনা, মানে আজকের এপিসোডটা স্পেশাল, কারণ সুরজিৎদা ঘটনা নিয়ে এসছে এবার। কোনোবার মানে ইউটিএসে সুরজিৎদা অ্যাস্ট্রোলজির পডকাস্ট ছাড়া করেনি, বাট এবার ঘটনা শোনাবে সুরজিৎদা, যেটা আপনাদের পছন্দের বিষয়। আজকে কি ঘটনা এনেছো? ঘটনাটা আমার তন্ত্র ওরিয়েন্টেডই একটি ঘটনা, এবং তারাপীঠ শ্মশানে দেখা ঘটনা। আমার জীবনের এরম ঘটনা একটা লোমহর্ষকর ঘটনা, যে ঘটনা লোকে কোনোদিন শোনেনি যে এরকম মানুষের জীবনযাত্রার সঙ্গে এরকম হয়। আত্মার বিচরণ এবং আত্মার সঙ্গে মানুষের কানেকশান কিভাবে হয় তার প্রত্যক্ষদর্শী আমি, এবং আমার সঙ্গে যেসব সঙ্গী সাথীরা ছিল তারাও কিছুটা অনুভূতি পেয়েছে। এবং একটা বাস্তব ঘটনা, একদম বীরভূমের এলাকারই ঘটনা, এবং তারাপীঠ শ্মশানে বসে আমার এই ঘটনা প্রত্যক্ষ করা। এবং আমার জীবনে এরকম ঘটনা আমার লাইফে হয়তো আর কোনো দিন আসবে না। খুব ইন্টারেস্টিং, এবং মানুষ হয়তো কোনো দিন এরকম ঘটনা শোনেনি কারোর মুখে। আমি বলবো, ভালো লাগলে অবশ্যই ডেফিনেটলি আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আর তুমি আমাকে বললে যে হরর বেড়াতে গিয়ে এসে গল্পটা বলো, এটাও একটা বড় সুযোগ। আমার এই ভেতরের যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের তন্ত্র সাধনা, দীর্ঘদিন তারাপীঠ শ্মশানে কাজকর্ম করা, তার মধ্যে এটা একটা বহুত বড় একটা মাহাত্ম্য রাখে, যে জীবনযাত্রার সঙ্গে এরকম আত্মার একটা সম্পর্ক হতে পারে। মৃত মানুষ কিছুক্ষণ আগে বা তাকে আমি দেখেছি, সেই মানুষটা কিছুক্ষণ পরে মৃত। এই ঘটনা নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার কাছে আসা, এবং এই তোমার ইনভিটেশনে আমি এসেছি আজকে সেই ঘটনা সকলের সামনে তুলে ধরার প্রয়াস করব। ডেফিনেটলি সকলের ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দুদিন আগে সুরজিৎদার সাথে আমি কথা বলছিলাম, তখন সুরজিৎদাই আমাকে বললো একটা ঘটনা আছে এরকম এরকম। তো আমি সুরজিৎদাকে বললাম, তাহলে হরর মাইন্ডসেই বলে দাও। কোনো প্ল্যান ছিল না, জাস্ট সাডেন একটা ব্যাপার। বাট আপনাদেরও বলে রাখি, যদি আপনাদের কাছেও কোনো ঘটনা থেকে থাকে, বা আপনাদের শোনা ঘটনা হতে পারে, আপনাদের সাথে ঘটা ঘটনা হতে পারে, নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। এবার আসি সুরজিৎদার কাছে। সুরজিৎদা, শুরু করো, আর ডিস্টার্ব করবো না। একদম শুরুটা প্রথম থেকেই করি। আমি তো দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনা করি, সকলেই মোটামুটি জানেন, চেনেন। আর এই তন্ত্র সাধনার জন্য আমাকে তারাপীঠ মহাশ্মশানে বারবার ছুটে যেতে হয়। সেই রকমই একটি দিন, শনিবার দিন ছিল ঘটনাটি, 2025 সালের ঘটনা। শনিবার দিন আমি যথারীতি তারাপীঠ শ্মশানে কাজ করতে যাই, আমার ভক্ত শিষ্যদের নিয়ে কাজ করি আমি। অনেকেই জানেন, যারা আমার সঙ্গে যান তারা তো সবাই জেনেন আমাকে, যারা জানেন না তারা জানুন। আমি প্রায়শই তারাপীঠ মহাশ্মশানে গিয়ে বিভিন্ন রকম গ্রহদোষ খণ্ডন ক্রিয়া, বিভিন্ন রকম পেট চালান, বিভিন্ন রকম মানুষের জীবনযাত্রার নানা রকম সমস্যার কাজকর্ম করে থাকি। সেরকমই একটি দিনে আমি গিয়ে তারাপীঠ মহাশ্মশানে পৌঁছে যাই। সময় মোটামুটি 10:30, 11:45 সকাল। আমরা গিয়ে পৌঁছই, হোটেলে উঠি। হোটেলে ওঠার পর অনেক রকম জোগাড়জাতি থাকে, সেই জোগাড়জাতির জন্যে আমার সঙ্গে অনেক বন্ধু, সাথী, শিষ্য, ভক্তরা যান।
তারা গিয়ে শ্মশানের মধ্যে সমস্ত জোগাড়জাতি করেন এবং সমস্ত জোগাড়জাতি করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার লাগে, ঘন্টা দেড়েক তো লেগেই যায়। বিভিন্ন রকম আসন অঙ্কন করা, যন্ত্রম অঙ্কন করা, সেই সব করে আমরা দশমহাবিদ্যার পূজা আচ্ছা করি, পার্থিব শিবের পূজা করি, রুদ্রাভিষেক করি, নবগ্রহ পূজা করি, বিভিন্ন রকম যে রিচুয়ালস সেই রিচুয়ালস অনুযায়ী করি। তো সেই কারণে আমার যারা বন্ধু, আমার সতীর্থ যারা রয়েছেন, তারা সকলেই আমার সঙ্গে যান এবং আমরা একই হোটেলে উঠি। এবার যথারীতি আমার একটু দেরি হয়, কারণ আমি অনেক কিছু জিনিসপত্র ক্যারি করি, সকলের সামনে সেটা আমি করতে পারি না, আমাকে লুকিয়ে নিয়ে যেতে হয় বা হিডেন করে নিয়ে যেতে হয়। সেই জন্য আমার সঙ্গী সাথীরা একটু আগে চলে যায়, তারা অ্যারেঞ্জমেন্টটা করে, তারপর আমি গিয়ে অ্যারেঞ্জমেন্টে যোগদান করি। তো সেরকমই সেই দিনটায় সেই ঘটনাই ঘটে। আমি হোটেলে যথারীতি থাকি, ওরা প্রায় 45 মিনিট আগে বেরিয়ে যায়, আমি 45 মিনিট পরে আমি হোটেল থেকে বেরোই। এবার যথারীতি হোটেল থেকে বেরিয়ে আমার হোটেলটা একটু শ্মশান থেকে 5 মিনিট 7 মিনিটের ডিস্ট্যান্স। আমি একটি টোটো ধরি এবং টোটো ধরে হোটেলে যাবার, হোটেল থেকে বেরিয়ে টোটোটি ধরে শ্মশানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সকলেই যারা তারাপীঠ শ্মশান সম্পর্কে জানেন, তারা জানেন একটি ক্যালভার্ট আছে, ক্যালভার্টের ডান দিক দিয়ে রাস্তা দিয়ে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার সামনেই শ্মশানটা হয় এবং দ্বারকার ঠিক অপোজিটে। ঠিক ক্যালভার্টের কাছে যখন আমি নেমেছি, আমার কাছে বেশি পয়সা কড়ি থাকে না, কারণ আমার যারা বন্ধুবান্ধব, যারা শিষ্য ভক্ত রয়েছে, তারা পয়সা কড়ি নিয়ে যায়, ওই টুকটাক শ্মশানের মধ্যে যেটুকুন খরচা লাগে সেটুকুন করতে হয়। আমার কাছে 10-20 টাকা 20 টাকা এরকমই থাকে, এর বেশি পয়সা করি আমি ক্যারি করি না, কারণ আমি পুজো করতে যাচ্ছি, সেই সময় পয়সা আমি ক্যারি করতে চাই না, কিন্তু যেহেতু টোটো ভাড়াটা দিতে হবে, সেই জন্য আমি পকেটে ওই 10-15 টাকা 20 টাকা এর বেশি থাকে না। তো সেরকমই আমার পকেটে সেদিনও তাই ছিল। বস্ত্র ধারণ করে আমি যখন ওই ক্যালভার্টে নেমেছি, হঠাৎ করে পেছন দিক থেকে একটি বছর 32 থেকে 35, আমার অ্যাজাম্পশন অনুযায়ী এইরকমই এজ হবে, একটি মেয়ে পিছন থেকে এসে হঠাৎ করে বলে, বাবা একটু খেতে দিবি? তো আমি সাডেনলি ঘুরি, আমি কাউকে ফেরাই না, কিন্তু আমার পকেটে পয়সা না থাকলে ফেরাতে বাধ্য আমি, থাকে না। ওই সময় আমি এক মাইন্ড নিয়ে মানুষের কাজ করতে যাওয়ার জন্য এগ্রেসিভলি ছুটে যাই, অ্যাংসাসলি ওয়েট করি কখন আমি কাজটা পরিপূর্ণতা দেবো, কাজটা কখন কমপ্লিট করে মানুষের একটা যত আশা নিয়ে গেছে মানুষ রিলিফ পাওয়ার জন্যে, সেই জায়গা থেকে মানুষকে কী করে রিকভার করব, সেটাই মাথার মধ্যে চিন্তা থাকে। সুতরাং আমি খুব একটা কেয়ারফুল হইনি ওনার দিকে। আমি বললাম, দেখে তাকিয়ে আবার যেরকম হাঁটতে আরম্ভ করি, রাস্তাটা ক্রস করি। রাস্তাটা যখন ক্রস করছি, মেয়েটি পিছন পিছন আমার সঙ্গে সঙ্গে আসে, বারবারই বলতে থাকে, বাবা কিছু খাওয়া না, আমার খুব খিদে পেয়েছে, বাবা কিছু খাওয়া না, আমার খুব খিদে পেয়েছে। 3-4 বার বলার পর আমার মনের মধ্যে হঠাৎ করে একটা স্ট্রাইক হয় এবং আমি পকেট থেকে 10 টাকার নোট ছিল, 10 টাকার নোটটা বার করে ভদ্রমহিলার হাতে দিই। উনি হাতে করে নেন, নোটটা দেখেন, মানে নোটটা দেখার ভঙ্গি দেখে আমার মনে হলো খুবই উনি বিরক্ত। যাই হোক, সেই অন দ্য স্পট সেই মুহূর্তে আমার মানসিকতা অনুযায়ী হয়তো আমি ভুল ভেবেছিলাম যে উনি বিরক্ত। নোটটা আমাকে ফেরত দিয়ে দিলেন, ফেরত দিয়ে বললেন যে, বাবা আমি পয়সা চাইছি না, তুই আমাকে কিছু কিনে দে। আমি বললাম, দেখো মা, আমার তো সময় নেই, আমার জন্য সমস্ত ভক্ত শিষ্যরা অপেক্ষা করছে, অনেক দূর দেশান্ত থেকে লোকজন এসেছে, তুমি কিছু কিনে নাও না, পরে যদি যজ্ঞের সময় আমার সামনেই যজ্ঞস্থল, তুমি এসো না, এলে পুজো হয়ে যাবার পর তুমি প্রসাদ ভক্ষণ করবে, বা তোমার যদি পয়সা লাগে আমি ওখান থেকে পয়সা তোমাকে দিয়ে দিচ্ছি। বললো, আমার কাছে সময় নেই, তুই আমাকে এখনই দে না। আমি বললাম, আমি তো তোমাকে 10 টাকা দিলাম, ওটা নিয়ে তুমি কিছু কিনে নাও, কিন্তু সেই নাছোড়বন্দা আমাকে কিছু কিনে তুই দে, আমি পয়সা নেব না। বারবার বলতে বলতে সত্যি কথাই আমার মনের মধ্যে স্ট্রাইক হচ্ছে, কিছুটা বিরক্ত অনুভব করছি। এই করতে করতে আমি হাঁটছি, পেছন পেছন মেয়েটা যথারীতি আসছে। রাস্তাটা ক্রস করে আমি ভেতরে যখন শ্মশানের মধ্যে ঢুকছি, হঠাৎ করে মেয়েটি বলল, তুই দিবি না? আমি তখন সামনে একটা বিস্কুটের দোকান ছিল, আমি বললাম, তাহলে মা তুমি বিস্কুট খাবে? তখন উনি বললেন যে, যা পারিস আমাকে দে, আমি পয়সা নেব না। বলে 10 টাকা দিলাম, 10 টাকা দিতে ওরা 5 টাকার যে বিস্কুটগুলো পাওয়া যায় আপনারা জানেন, 5 টাকার 2টো প্যাকেট বিস্কুট দিল, আমি বিস্কুটটা হাতে দিলাম। দেওয়ার পর তাতেও যেন একটু মনক্ষুণ্ণ, মুখটা যেন একটু বেজার করে রইল, মুখটার মধ্যে যেন কোনো রকম শান্তি অনুভূতি হচ্ছে না। আমি দেখে বারবার ভাবছি, বিস্কুট চাইছে না, তা কী চাইছে, কী খাওয়াবো? আমার হাতের কাছে তো এখন এই মুহূর্তে আমি মিষ্টি সন্দেশ যাই কিনতে যাই, পয়সাটা অনেকটা লাগবে, আমার কাছে তো 10-15 টাকার বেশি নেই। সেক্ষেত্রে থেকে উনি বিস্কুটটা নিলেন, নিয়ে সামনে একটি কুকুর ছিল, কুকুরটিকে একটা বিস্কুটের প্যাকেট খুলে খাওয়াতে আরম্ভ করে দিলেন। তো আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, হাঁটছি, আস্তে আস্তে হাঁটছি, আমারও আস্তে আস্তে, যেহেতু আমি এই সমস্ত কাজকর্ম করি, সবসময়ই মনে হয়, আপনারা সকলেই জানেন, তারাপীঠ মহাশ্মশানে অনেক রকম ঘটনা ঘটতে পারে, অনেক রকম ঘটনা চোখের সামনে হয়, অনেক রকম ঘটনা আমরা বুঝতে পারি, অনেক রকম বোঝার জায়গা থাকে না, তারপরে আমরা বুঝতে পারি যে এই ঘটনাটা এই কারণে ঘটলো। তো সেই মুহূর্তে আমার মনের মধ্যে স্ট্রাইক করতে আরম্ভ করে যে, বিস্কুটটা উনি যদি ক্ষুধার্তই হন, বিস্কুটটা কুকুরটাকে খাওয়াচ্ছে, আমার কাছ থেকে নিয়ে আমাকে অপমান করলো। আমার মনের মধ্যে সেই রিপারকেশন বারবার চলতে থাকলো এবং একটা দোনামোনা মাইন্ড নিয়ে আমি ক্রস করে বেরিয়ে গেলাম, শ্মশানে ঢুকে গেলাম।
শ্মশানে ঢুকে গিয়ে একটু আনমাইন্ডফুল হয়ে গেলাম। আনমাইন্ডফুল হয়ে আমি দ্বারকার অপোজিটেই আমি যজ্ঞ করি। তো সেখানে বসে যখন আমি সমস্ত কিছু রেডি করার পর যজ্ঞ করছি বা আরম্ভ করব, কিছুক্ষণের মধ্যেই মনের মধ্যে যেন একটা অস্থিরতা, মনের মধ্যে যেন একটা ঠিক আনমাইন্ডফুল একটা অবস্থা তৈরি হচ্ছে, যেন মনে হচ্ছে ঠিক কনসেন্ট্রেট করতে পারছি না। আমার যারা সতীর্থ রয়েছেন, যারা আমার ভক্ত শিষ্য রয়েছেন, তারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, আমাকে বলছেন, দাদা আপনার কি শরীর খারাপ করছে? একটা অস্বস্তি মনের মধ্যে যেন চলছে, কিছুতেই মনটাকে কনসেন্ট্রেট করতে পারছি না। বারবার চোখের সামনে যেন ওই মেয়েটির অবয়ব ভেসে উঠছে, আমি কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। এই করতে 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 যাই হোক, সবাই বসে আছে, আমার অপেক্ষায় বসে আছে, অনেক আশা নিয়ে মানুষজন গেছে, আমাকে তো কাজটা কমপ্লিট করতেই হবে। কিন্তু সেই দিন মনের মধ্যে যেন শান্তি খুঁজে পাচ্ছি না। কী যেন একটা অশান্তি মনের মধ্যে হৃদয়টাকে যেন বিদারিত করছে, যে আমার কাছে পয়সা নেই, পয়সাটা যদি থাকতো আমি হয়তো ওকে একটু চাল কিনে দিতাম, হয়তো চালই চাইছিল, ভাত ছিল না বাড়িতে, হয়তো চাল ছিল না, গিয়ে ফুটিয়ে ভাত করবে। বিভিন্ন রকম কোয়েশ্চেন মনের মধ্যে দানা বাঁধছে, আর ভালো লাগছে না, যেন কীরকম একটা শরীরের মধ্যে একটা আনচান 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 করছে। যাই হোক, করতে 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 আমি পুজো আরম্ভ করলাম। পুজোটাও ঠিক বারবার মতো উচ্চারণ করতে যাচ্ছি, যেন জিভটা পিছন দিকে টানছে, ঘাড়ের দিকে যেন কীরকম একটা ব্যথা অনুভূতি হচ্ছে, গা দিয়ে ঘাম পড়ছে, মাথা থেকে টস টস করে ঘাম পড়ছে। সকলেই আমার মুখের দিকে চেয়ে একটু বিচলিত হয়ে পড়ছে, যে সুরজিৎদা, দাদা, কেউ বাবা, কেউ গুরু, যে যেরকমভাবে ডাকে, সবাই বলছে, আপনি কি অসুস্থ হচ্ছেন? আপনার কি শারীরিক কোনো প্রবলেম হচ্ছে? আমি বলছি, না রে বাবা, কিছু হচ্ছে না। কিন্তু আজকে যেন মনের মধ্যে অনেক কোশ্চেন, অনেক জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। আমি নিজেকে যেন কন্ট্রোল করতে পারছি না। এই করতে করতে আমি পুজো করতে আরম্ভ করলাম, পুজো করছি। তারপর পার্থিব শিব, সকলকে দিয়ে আমি পুজো করাই পার্থিব শিবের। রুদ্রাভিষেক যেভাবে করি সেই রুদ্রাভিষেক করছি। বারবার যখন রুদ্রাভিষেক করছি, দুধটা যখন শিবের মাথায় ঢালছি, বারবার মনে হচ্ছে দুধটা যেন একটু লাল রক্তের মতো একটা রং চোখের সামনে ভেসে উঠছে। আমি 2-3 বার করার পর আমার সতীর্থকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, দুধের মধ্যে কি আলতা মিশিয়েছিস? তখন আমার সতীর্থ যারা রয়েছেন তারা বললেন যে, না দাদা, দুধ তো এমনিই দুধ রয়েছে, কোনো আলতা তো মেশায়নি। না, আমি কেন দেখছি দুধের রঙটা যেন লাল, দুধের রঙটা যেন লাল। আমি বারবার চোখে, আমি বললাম তখন আমার এক বন্ধু ভাইকে, যে আমাকে একটু জল দে তো, একটু জল খাই এবং তার মধ্যে একটু চোখে মুখে জলটা দিই। আমার চোখে মনে হচ্ছে ঝাপসা লাগছে, চোখে কি পাওয়ার এসে গেল? বারবারই মনের মধ্যে এই সমস্ত রিপারকেশান চলছে 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 চলছে, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এবং শরীরের মধ্যে একটা আনচান ভাব ক্রমশ বেড়েই চলেছে। বারবার মনে হচ্ছে পিছন তাকালেই মেয়েটি যেন দাঁড়িয়ে আছে, মেয়েটি যেন হাত বাড়াচ্ছে, মেয়েটি যেন পয়সা চাইছে। ওই রিপারকেশনটা আমি কিছুতেই আর ভুলতে পারছি না। যাই হোক, রুদ্রাভিষেক কমপ্লিট করলাম, করার পর নবগ্রহ পুজো হয়, সাপ বসিয়ে নবগ্রহ পুজো করি আমরা, আমি করি বিশেষত। তো সেই পুজোতে করার সময়ও ভক্ত শিষ্যদের আমি দিয়ে, যাদের যা গ্রহদোষ রয়েছে সেই গ্রহদোষ খণ্ডনের যে প্রসিডিও সেটা করার চেষ্টা করছি। সেই সময়তেও যেন মনে হচ্ছে বারবার দুধ দিচ্ছি, বারবার যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে, যে সমস্ত সামগ্রী দিয়ে আমরা এই সমস্ত পুজো আর্চা করি, দিতে গিয়ে যেন বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন রকম অবয়বগুলো চোখের সামনে ভেসে উঠছে। সর্ষে দিচ্ছি, মনে হচ্ছে হাতে যেন কাদা মাটির মতো, মাটির গুঁড়ো যেন ছড়াচ্ছি। হঠাৎ করে ইন দ্য মিন টাইম আমার এক ভক্ত বলে উঠল, দাদা, মাথার ওপর থেকে যেন ছোটো 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 গুঁড়ি 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 মাটির গুঁড়ো পড়ছে, আর যেন খোলামকুচির মতো ছোটো ছোটো পড়ছে। আমি হকচকিয়ে গেলাম, কোনো দিন ঘটনা ঘটেনি, ঝড় নেই, বৃষ্টি নেই, কিছুই নেই, কিন্তু মাথার ওপর দিয়ে হঠাৎ করে এই ছোটো ছোটো মাটির গুঁড়ো, ছোটো ছোটো খোলামকুচির মতো ছোটো ছোটো টুকরো মাথার ওপর পড়ছে। মাথার ওপর তিরপল দেওয়া রয়েছে, তা সত্ত্বেও যেন গায়ে লোকের পড়ছে, এবং লোক একটু বিচলিত হয়ে যাচ্ছে। মানুষ যারা রয়েছেন তারা একটু বিচলিত হয়ে যাচ্ছেন, তারা বারবার বলছেন, কিছু ভয়ের তো নেই, কিছু ভয় লাগছে, আমাদের খুব ভয় লাগছে। অনেক মহিলাও ছিলেন, মহিলাগুলো বলছেন যে, দাদা, কী ব্যাপার বলুন তো, গায়ে মাটি পড়ছে কোথা থেকে, খোলামকুচির মতো জিনিস গায়ের মধ্যে পড়ছে কোথা থেকে? আমিও অবাক হয়ে যাচ্ছি, কোনো দিন এই ঘটনা ঘটে না। আমিও বারবার বলছি যে এরকম ঘটনা ঘটানো নেই। বীরভূমেরই একটি ছেলে রয়েছে, ওইখানকারই একটি লোকাল ছেলে রয়েছে, তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই, তুই তোর গায়ে পড়ছে? বলে, হ্যাঁ দাদা, 2-3টে গায়ে পড়েছে, কিন্তু এ পড়তেই পারে। ও ক্যাজুয়ালি ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছে, কিন্তু বারবার আমার যারা ভক্ত শিষ্য রয়েছেন তারা বারবার একইভাবে কোয়েশ্চেন করছে, এবং সকলের মুখের দিকে তাকাচ্ছে, তাকিয়ে একটা ভয়ের একটা সিনারিও, একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি প্রত্যেকটা মানুষ এবং ভক্ত শিষ্য একটু ভীত হচ্ছেন, এবং আমার দিকে বারবার তাকিয়ে দেখছেন আমি কিছু করে যাতে বন্ধ করতে পারি, কিন্তু আমিও অপারক, আমার হাতেও সেই ক্ষমতা নেই যে ওই খোলামকুচি বা মাটির ওই গুঁড়োগুলোকে বন্ধ করে দেবো। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, আমার গায়ে পড়েছে। তো সেই ক্ষেত্র থেকে করতে 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 খানিকক্ষণ পরে আমরা বনস্পতি বলি করি। সেই বনস্পতি বলি করার আগে যে খড়গের পুজো
পদ্ধতি রয়েছে সেই পুজো পদ্ধতি যখন করছি তখন দেখছি যেন আমার হাতে খড়গ নেওয়ার পর আমার হাত যেন পিছন দিক থেকে কেউ টানছে। মানে একের পর একটা পুজোতে বারবার বিভিন্ন রকম অবস্ট্রাকলস, বিভিন্ন রকম সমস্যা যেন দানা বাঁধছে। আমি বুঝতে পারছি কিন্তু কাউকে বুঝতে দিতে চাইছি না যে আমি নিজেই কনফিউশনের মধ্যে বারবার পড়ছি। ভদ্রলোক ভদ্রমহিলা যারা রয়েছেন, আমার ভক্ত শিষ্য যারা রয়েছেন, তারা সকলেই কনফিউশনের মধ্যে রয়েছে, কিন্তু আমিও কনফিউশন হয়ে যাচ্ছি, কনফিউশনের মধ্যে চলে যাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে কি। কোনো দিন তো ঘটে না। আমার দীর্ঘ 11 বছরের এই জার্নিতে আমার জীবনে তো কোনো দিন এই ঘটনা ঘটেনি। যাই হোক, আমি বলিটা খুব কষ্টসিষ্ট করে করলাম। যে বলিটা করতে কয়েক সেকেন্ড টাইম লাগে, যে বলিটা খুব অনায়াসে অবলীলাক্রমে আমি করতে পারতাম, সেই বলিটা যেন করতে আমার মনে হলো প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে। আমি যেন পাচ্ছি না, আমার হাত যেন ভারী হয়ে উঠছে এবং খড়গটা যেন 1 কেজি খড়গ, সেই খড়গ যেন 10 কেজির সমান হয়ে যাচ্ছে। যাই হোক, তবুও আমি নিজের বল বুদ্ধি, মাতারার কৃপা, বামদেবের আশীর্বাদ নিয়ে আমি করলাম। করার পর এবার আমরা যজ্ঞের কুণ্ডু সাজাবো। যজ্ঞের যে হবন কুণ্ডু, সেই হবন কুণ্ডু তৈরি করব। তার যে যন্ত্র মেখেছি সেই যন্ত্রমের ওপর আমরা যজ্ঞের কাঠ সাজাবো। সাজাচ্ছি, কিন্তু বারবার সেই একই কোয়েশ্চেন, একই জিনিস চলতে থাকছে যে কিছুতেই যেন কনসেন্ট্রেশন লেভেল বাড়ছে না। কাঠ দিচ্ছি, কাঠ দিয়ে সুন্দর করে সাজিয়ে, যে কাপড় দিয়ে আমরা কাঠের মধ্যে ওপরেতে সুন্দরভাবে সাজাই, সব কিছু সাজানোর পর এবার আমরা যজ্ঞে আগুন লাগাবো, দিয়ে সবাই আমরা আহুতি প্রদান করব এবং মন্ত্র উচ্চারণ করব। যাই হোক, আরম্ভ করেছি, দিয়েছি। দেওয়ার পর আমরা যখন আহুতি প্রদান করছি, বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা আহুতি প্রদান করি এবং আমাদের ভক্ত শিষ্যদেরও করাই। যার যেরকম গ্রহদোষ রয়েছে সেগুলোকে ডিমোরালাইজ করার যে শাস্ত্রিক পদ্ধতি, সেই শাস্ত্রিক পদ্ধতি অবলম্বন করে আমি সবগুলোই ব্যবস্থা করে নিয়ে যাই। যার যেরকম সমস্যা থাকে আমরা আহুতি প্রদান করছি। যখন যজ্ঞের আগুন প্রায় তিরপলের কাছাকাছি উঠছে, অনেক উঁচুতে উঠছে, যেন একটা রাক্ষসে আগুন গ্রাস করতে আসছে আমাদের সবাইকে। সবাই ভীত সন্ত্রস্ত, কেউ বসতে পারছে না। মনে হচ্ছে সমস্ত গায়ের লোমগুলো যেন পুড়ে ছারখার হয়ে যাবে এই আগুনেতে, যেন সবাই আমাদের পুড়িয়ে মারবে। এমন একটা সিচুয়েশান তৈরি করে দিচ্ছে ওই যজ্ঞের আগুনটা। এবং মনে হচ্ছে পিছন দিক থেকে যেন কেউ হাত বাড়িয়ে বলছে, আমাকে খাবারটা কিনে দিলি না, আমি যে তোর কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম, আমি যে তোর কাছ থেকে অনেক কিছু চাইছিলাম, তুই আমাকে এরমভাবে বিমুখ করলি। আমার ওই কথাটা বারবার যেন মনে পড়ছে এবং যজ্ঞের পিছন দিক থেকে যেন একটা হাত আমার কাছে বারবার বাড়িয়ে আমাকে সেই খাবারের জন্য চাইছে। এবার এই করতে করতে আমার সত্যিই কিন্তু আমি অসুস্থ হওয়ার একটা জায়গায় চলে যাচ্ছি এবং বিচলিত হয়ে পড়ছি। কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারছি না। সবাই আহুতি দিচ্ছে, সবাই মন্ত্র উচ্চারণ করছে, আমিও করার চেষ্টা করছি, কিন্তু আমার জিভ শুকিয়ে যাচ্ছে। পিছন দিক থেকে মনে হচ্ছে জিভটা টেনে কেউ ধরে রয়েছে, আমাকে বলতে দেবে না কিছুতে। আমি জোর করে যেন কষ্ট করে মন্ত্র উচ্চারণ করছি, যেন মনের মধ্যে একটা রিপারকেশন চলছে যে আমি এই আগুনে পুড়ে না যাই এবং আমার ভক্ত শিষ্য সবাইকে এই আগুনে যেন পুড়ে রাগ না হয়ে যেতে হয়। তো এই মনের মধ্যে চলতে 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 দীর্ঘক্ষণ ধরে এই কন্ট্রোভার্সি চলছে এবং বারবার চোখের সামনে ওই আগুন যেন গ্রাস করতে আসছে। সকলে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। এই ঘটনা চোখের সামনে দেখছি, কিছু করতে পারছি না। আমি তো কমপ্লিট ছাড়া উঠতে পারবো না। ওই জায়গা আমাদের বন্ধন দেয়া, ওই জায়গা থেকে আমরা বেরোতেও পারবো না। কিন্তু মনের মধ্যে আমারও কিন্তু তখন একটু মনের মধ্যে ভয় লাগছে যে হয়তো আমি কিছু ভুল করে ফেললাম, হয়তো আমার দ্বারা কারোর ভুল হয়ে গেল। আমি কি ভুল করলাম, কেন পয়সা নিয়ে বেরোলাম না, বারবার এই মনের মধ্যে এই রিপারকেশন চলতে থাকছে। ইন দ্য মিন টাইম হঠাৎ করে দূর থেকে বলহরি হরিবোল, বলহরি হরিবোল বলতে বলতে মরা এরকম বডি প্রায়শই আমাদের যজ্ঞের সময় যায়। কিন্তু এই কণ্ঠস্বরটা, এই গলার যে শব্দ, এটা শুনে গায়ের লোম যেন খাড়া হয়ে উঠছে। আমার বলতে বলতে শান্তদ্বীপ, আমার গায়ের লোম খাড়া হয়ে উঠছে এবং আমার কাঁটা দিয়ে উঠছে গায়ের মধ্যে। এই ঘটনা বলতে বলতে হঠাৎ করে দেখছি অনেক লোক বলহরি হরিবোল, বলহরি হরিবোল বলতে বলতে একটা বডি আসছে এবং বডিটা আমি দূর থেকে কনসেন্ট্রেশন ছেড়ে দিয়ে আমি যজ্ঞ করছি, তখন করতে করতেই বারবার আমি বিচলিত হচ্ছি এবং কী বডিটা আসছে, কোথাকার বডি আসছে সেটা দেখার জন্য বারবার উন্মুখ হয়ে রয়েছি। উন্মুখ দৃষ্টিতে তাকানোর চেষ্টা করছি। তাকিয়ে দেখছি আমি তার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু পা দেখতে পাচ্ছি, মহিলার পা। পা দেখলে তো বোঝা যায়, পাটা কাঁধে করে নিয়ে আসে তারাপীঠ শ্মশানেতে, বডি অনেক সময় কাঁধে করে নিয়ে আসে, মানে খাটিয়া করে কাঁধে করে নিয়ে আসে, তার পাটা ঝুলছে। এবং আমার সেই মুহূর্তে কেন জানি মনে হলো যে মেয়েটা আমার কাছে খাবার চেয়েছিল ওই মেয়েটার পা নয় তো। কারণ ওর পাটা আমি দেখেছিলাম অনেকটা উঁচুতে কাপড়টা পরা ছিল। মানে যেহেতু আটপৌরে কাপড় পরার একটা প্রচলিত জায়গা রয়েছে, অনেক গ্রাম দেশের মানুষ আটপৌরে কাপড় পরে, সামনে আঁচল বা কোমর বেঁধে কাপড় পরে, ওই রকম কাপড় পরার একটা জায়গা আমি দেখতে পাই এবং দেখি তার পাটা দেখে আমার মনের মধ্যে শাট করে একটা বিদ্যুতের মতো চমকে উঠল যে ওই মেয়েটার পা নয় তো, ওই মেয়েটার পা নয় তো।
আর নিজেকে আমি কন্ট্রোল করতে পারছিলাম না। কোনো রকমের যজ্ঞটা আমি শেষ করি এবং শেষ করে আমার ওই বস্ত্র পরিধান করে সকলকে আহুতি প্রদান করে পূর্ণাহুতি করার পর আমি যজ্ঞ থেকে উঠি এবং আমার একটি সঙ্গীকে নিয়ে আমি ছুটতে ছুটতে তার পেছন পেছন যাই এবং গিয়ে যখন বডিটা শোয়ানো আছে আমি বলি, মুখটা চাপা দেওয়া ছিল, তুলসী পাতা দেওয়া ছিল, আমি বলি যে আপনি একবার একটুখানি মুখের কাপড়টা সরান না। তখন বলেন ওনারা, আমার লাল বস্ত্র পরা ছিল, ওনারা বলেন আপনি কে, আপনি এখানে পুজো করছেন বা আপনি তান্ত্রিক? আমি বললাম হ্যাঁ আমি তন্ত্রক্রিয়ার কাজকর্ম করি, কিন্তু আমার যেন কী মনে হচ্ছে ওনার সঙ্গে যেন আমার আগে দেখা হয়েছে। তখন বলছেন কি, আপনি পাগল নাকি, উনি তো মারা গেছেন। আমি কখন মারা গেছেন একটু যদি বলেন। আমার সঙ্গে দেখা হয়েছে ধরে রাখো মোটামুটি তখন 1:30 বাজে, বডিটা যখন এসেছে তখন 4:30 থেকে 5টা বাজে, বডিটা যখন শ্মশানে ঢুকেছে, যখন নিয়ে গেছে। তো ইন বিটুইন আমি বলছি আমার সঙ্গে দেখা হয়েছে, বলে আপনি কোথাকার লোক? আমি বললাম আমি কলকাতা থেকে আসছি। বললো ইনি বীরভূমের মহিলা, আপনি দেখা হয়েছে বলতে আমি বুঝতে পারলাম না ঘটনাটা। এবার ওনারাও আমার কাছে একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয়ে যায় যে এনার সঙ্গে কি তাদের কোনো সম্পর্ক ছিল বা এনার সঙ্গে কী করে যোগাযোগ হলো, ইনি কী করে চেনেন, ইনি কী করে জানেন। ওনাদের মধ্যে সকলের মুখের মধ্যে একটা এই আবভাব, আমি তো দেখে বুঝতে পারি কিছুটা মানুষের মানসিকতা। সেই জায়গা থেকে ওনাদের মধ্যে অনেক কোয়ারিজ রয়েছে। যেহেতু বীরভূম জায়গাটা একটুখানি ইন্টেরিয়ার পার্ট, একটুখানি ইন্টেরিয়ার মানুষজন, মানুষ খুব সৎ মানুষ, মানুষ ভালো মানুষ, ওদের মধ্যে কোয়ারিজগুলো আসা স্বাভাবিক। কারণ আমি একটা হঠাৎ করে বাইরের লোক, আমি গিয়ে বলছি আমি ওনাকে দেখেছি, আমি ওনাকে চিনি। তখন ওনারা বলছেন উনি তো মারা গেছেন 4:30, 1:30, 15-2টোর সময় মারা গেছেন, বডিটা এসেছে 4:30-র সময়। তো ওনাকে আমি জিজ্ঞেস করি যে ভাই উনি মারা গেছেন কী করে? তো উনি বলেন তখন যে উনি গলায় দড়ি দিয়ে মারা গেছেন। আমি বললাম যে কিছু যদি মনে না করেন, আমি ওনার সঙ্গে মিট করেছি, 1:30-র সময় মিট করেছি, এটা কী করে হতে পারে? তখন বলছেন আপনি পাগল, আপনার মাথা খারাপ হয়ে গেছে, উনি মারা গেছেন 1:30-র সময়। আমি মারা গেছেন 1:30-র সময়, উনি আমার কাছে খাবার চেয়েছেন, এটা কী করে সম্ভব? তখন উনি বলছেন, ওনারা সবাই আমার দিকে হতবাক দৃষ্টিতে দেখছেন, আমাকে ভাবছেন ওনারা নিশ্চয়ই পাগল, মাথা খারাপের লোক, কারণ উনি 1:30-র সময় মারা গেছেন, আমি 1:30-র সময় ওনার সঙ্গে কথা বলেছি, আমাকে খাবার চেয়েছে। তো ওনারা একটা অবিশ্বাসের জায়গা তো তৈরিই হবে শান্তদ্বীপ, স্বাভাবিক ব্যাপার। আমি বাইরের লোক, আমি বীরভূমেরও লোক নয়, লোকাল লোক নয়, কেউ চেনে না আমাকে। তো সেই জায়গা থেকে ওনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণ কোয়ারিজ। তখন আমি জিজ্ঞেস করলাম যদি কিছু মনে না করেন, হাত জোর করে রিকোয়েস্ট করছি একটু যদি ঘটনাটা বলেন, কী ব্যাপারটা হয়েছিল, যদি মনে না করেন দাদা একটুখানি বলুন না, আমার খুব ইচ্ছা হচ্ছে জানতে। আমি ওনার সঙ্গে মিট করেছি, আমি বারবার এই কথাটা বলছি। আর আমার যে সতীর্থ ছিলেন, যে বন্ধু ছিলেন, যিনি আমার সঙ্গে যান, সে আমাকে হাত টিপছে, দাদা বারবার তুমি বলো না, ওরা কিন্তু সন্দেহের চোখে তোমাকে দেখছে, সন্দেহের চোখে তোমাকে দেখছে। কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না শান্তদ্বীপ, যে আমি জানতেই হবে যে ঘটনাটা কী। তো তখন ওনারা বললেন যে ওনার হাজব্যান্ড, তো ওনার বিয়ে হয়েছে প্রায় বছর 7 বিয়ে হয়েছে, একটি বাচ্চাও রয়েছে। ওনার হাজব্যান্ড, ওনারা একসঙ্গেই বাচ্চাকে নিয়ে থাকেন। এবার ওনাদের শ্বশুরবাড়ি নয়, ওনাদের বাপের বাড়িতে ওনার এক ভাইয়ের স্ত্রী আছেন, মানে যে ভদ্রমহিলা মারা গেছেন সেই ভদ্রমহিলার এক ভাই আছে, তার একটা স্ত্রী আছে, জামাইবাবু, মানে তাহলে সম্পর্কে জামাইবাবুই হবেন। তাহলে ওনাদের বাড়িতে ওই শ্বশুরবাড়ি বাপের বাড়ি যাতায়াত ছিল, বাপের বাড়িতে যাতায়াত ছিল। এইবার ওই যে যিনি মারা গেছেন তার হাজব্যান্ড ওই বাড়িতে যখন ওনার শ্বশুর বাড়িতে যেতেন, যেতে 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 ওই ভাইয়ের বউয়ের সঙ্গে একটা অবৈধ সম্পর্কে উনি লিপ্ত হয়ে পড়েন। তো লিপ্ত হওয়ার পর হঠাৎ করে জানাজানি হয়ে যায়। জানাজানি হয়ে যাওয়ার পর পাড়ার লোক ওখানে পঞ্চায়েতের মাধ্যমে, ওখানে যে জায়গা রয়েছে, পাড়ার যারা রয়েছেন তাদের মাধ্যমে ওনার ওপর কিছু সমস্যা তৈরি করেন এবং তৈরি করার পর অপমানিত হন এবং অপমানিত হওয়ার পর উনি গলায় দড়ি উনিও মারা যান। যেহেতু ওনার স্ত্রী রয়েছেন, হাজব্যান্ড মারা গেছেন, শ্বশুরবাড়িতে উনি থাকেন, বাপের বাড়িতে উনি যাননি। এই লজ্জার জন্যে উনি বাপের বাড়িতে আর ঢোকেননি। শ্বশুরবাড়ির লোক ওনাকে খুবই ভালোবাসতেন যখন হাজব্যান্ড ছিলেন। কিন্তু মারা যাবার পর থেকে ওনার ওপর বিভিন্ন রকম টর্চার শুরু হয়। মারা যাবার পর থেকে পাড়ার লোক থেকে আরম্ভ করে সকলে মিলে ওনাকে যেরকম সাধারণত গ্রামদেশে আমরা বলে ফেলেন মানুষজন, নিজের অচেতন মনকে জাগ্রত করে বলে ফেলে। মানুষ হয়তো জানে না পরবর্তীকালে সেটা ভুল করছে। মানুষ যখন ভুলের প্রায়শ্চিত্ত করতে যায় তখন অনেকটা দেরি হয়ে যায়। সেই জায়গা থেকে ওনাকে বারবার খোঁটা দেওয়া শুরু হয়। উনি দীর্ঘদিন ধরে এই খোঁটা সহ্য করছিলেন। করতে করতে যেদিন মারা যান তার ঠিক আধ ঘন্টা আগে উনি ভাত নিয়ে বসেছিলেন এবং ভাত নিয়ে বসার পর ওনার পরিবারের, মানে শ্বশুরবাড়ির কোনো লোকজন এসে ভাতটা ছুঁড়ে ফেলে দেয়। তো সেই সম্মানহানি এবং সেই খাদ্য তো আমাদের কাছে খুব সেন্টিমেন্টের জায়গা, সকলের কাছে খাদ্য সেন্টিমেন্টের জায়গা। তুমি যা ইচ্ছা অপমান করতে পারো, কিন্তু খাবার নিয়ে অপমান করলে হয়তো বুকে লেগে যায় মানুষজনের। খাবার মা লক্ষ্মী, তো সেইটা উনি সহ্য করতে পারেননি এবং তারপরেই উনি গলায় দেন। উনি মারা যান এবং পাড়ার লোকজন সবাই ওনাকে নিয়ে আসেন। যেহেতু এবার ঘটনাটার মানে কনসিকোয়েন্স কী হচ্ছে, উনি ক্ষুধার্ত ছিলেন, সকাল থেকে হয়তো কিছু খাননি, আমার যেটা পরবর্তীকালে মনে হয় সকাল থেকে উনি কিছু খাননি, না খেয়ে উনি ওই ভাতটা নিয়ে বসেছিলেন।
ভাতটা যখন মানে খাওয়ার সময় ওনাকে যেভাবে অপমানিত হতে হয়, সেই অপমানের জায়গা থেকে উনি অসম্মানিত হন এবং অসম্মানিত হওয়ার পর উনি পাখাতে যে শাড়ির আঁচল, সেই শাড়ির আঁচল পেঁচিয়ে উনি এবং মারা যান। মারা যাবার পর পোস্টমর্টম যা কিছু করার পর ওনারা বডিটা 4:30-5টা নাগাদ নিয়ে আসেন। যেহেতু ওখানকার লোকাল লোক সবাই জানতেন পানতেন, সব লোকজন তো দেখুন, কেউ মারা গেলে আমরা সাধারণত সকলেই যতই রাগ থাকুক না কেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। যাই হোক, বেশি সময় নেয়নি, সেই জায়গা থেকে বডিটা নিয়ে চলে আসে 4:30-5টা, 5:30টার মধ্যে বডিটা শ্মশানে নিয়ে চলে আসে। এবং তুমি ভাবতে পারবে না তো, ঘটনার সাপেক্ষে ওই যে মহিলার আত্মা বেরিয়ে এলো, এই কথাটা কিন্তু গীতায় অলরেডি বলা আছে যে এরকম আত্মার কিন্তু বিনাশ হয় না। আত্মা এক শরীর থেকে আরেক শরীর ধারণ করে, কিন্তু তখনও তার অতিরিক্ত আত্মা, যখনও সে ভাতটা খাওয়ার পর খাওয়ার জন্য বসেছিল এবং তাকে খেতে দেওয়া হলো না, অপমানিত করা হলো, সেই জায়গা থেকে সে গলায় দড়ি মারা গেল। তার আত্মাটা কিন্তু বেরিয়ে চলে এসেছে তারাপীঠে। শ্মশানে কিন্তু তার আগে তার অবয়ব চলে এসেছে, মৃতদেহ আসার আগে। মানুষ যখন মারা যায় তখন সব প্রেতজনিপ্রাপ্ত হয়, প্রেত লোকে চলে যায় মানুষ। সেই জন্যে আমরা অনেক ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার পরেও আমরা বলি যে বাড়িতে কোনো রকম ফটো রাখবেন না, বাড়িতে কোনো রকম মরা মানুষের চিত্র রাখবেন না, কারণ সে তখন প্রেত, ভালোবাসার জিনিস থেকে প্রেত। তো তার আত্মা অবয়ব সমেত বেরিয়ে চলে আসে এবং সে শ্মশানে এসে অলরেডি ঘুরতে আরম্ভ করে। যেহেতু তার ক্ষুধার্ত শরীর ছিল, সে সকলকেই চাইছিল। হয়তো আমার ভাগ্যে ছিল আমি তাকে কিছু কিনে দেওয়া, সে হয়তো আমাকেই চুজ করেছিল, আমার হাত থেকে হয়তো কিছু খেতে চাইছিল। হয়তো আমার সেই সময় মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ যাই হোক না কেন, কিছু না কিছু একটা সমস্যা জন্য হয়তো আমি তাকে খাওয়াতে পারিনি, কিন্তু আমি আমার চেষ্টা অনুযায়ী আমি তাকে বিস্কিট কিনে দিয়েছিলাম, কিন্তু তার বিস্কিটটা তো নিডস ছিল না। তো এই ঘটনাটা আমার জীবনের একটা মারাত্মক ঘটনা, এবং এই শুধু এই ঘটনা নয়, এবং এই সঙ্গে ওনাদের পরিবারের মধ্যে যখন আমার সঙ্গে এই সমস্ত কথাবার্তা হচ্ছে, আমি ওনাকে বললাম এই পরিবারের মধ্যে দীর্ঘদিন আগে একটা গরুও গলায় ফাঁস লেগে মরে গেছিলো। গরু 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 গরুও গলায় ফাঁস লেগে মরে গেছে। তখন বলছে ওরা যে ওদের গরুরও চাষ আছে আর কি, গরুর দুধ ফুট এইসব বিক্রি ব্যাটটা করে, ইন্টেরিয়ার পার্ট। তো গরুও গলায় নাকি, জ্যান্ত গরু একটা গলায় ফাঁস লেগে গইলে ঘরেতে মারা গেছিলো। এবং সেই গরুটা মারা যাবার পর, এবং পাশে একটা ছোট শিব মন্দির ছিল, পরবর্তীকালে ওরা ওই শিব মন্দিরটাকে ভেঙে পরে শিব মন্দির করবে বলে আবার জায়গা করে রেখেছিল, ওখানে একটা বাড়ি করে ফেলেছিল, শিব মন্দিরটা ভেঙে দিয়েছিল। ভেঙে দিয়ে ওখানে বাড়ি করবে বলে বাড়িটা রেডি করেছিল, বাড়িটা করে চালাটা কাটতে পারিনি, মাথার চালটা কাটতে পারিনি, মাথায় টিন দিয়ে রেখেছিল, কিন্তু শিব মন্দিরটা ভেঙে দিয়েছিল। আর গরুর গইলেটা এখনও স্টিল রয়েছে, কিন্তু গরুর গইলের মধ্যে গরুটা কিন্তু গলায় ফাঁস লেগে মারা গেছিলো। তো বলছে ওরা যে ওদের বাড়িটা একটা পাপের বাড়ি হয়ে গেছে, মানে পাপ ওদের ওদের এই কথাবার্তা অনুযায়ী পাপ ওদেরকে গ্রাস করে রেখেছে। কারণ গরু ওই ফাঁস লাগানোর পর থেকে ওদের বাড়িতে একটার পর একটা অঘটন ঘটতে থাকে, এবং লাস্টে এই মহিলাটা গলায় মরতে বাধ্য হয়। মেয়েটি সেও একটু অ্যাবনর্মালিটি ফিল করতে আরম্ভ করে, এবং যখন মা মারা যায় তার ঠিক 2-4 দিন 5 দিন আগে থেকে বলছে মেয়েটিও যেন একটুখানি আপনার 7 বছর বিয়ে হয়েছে, 4-5 বছরের 4.5-5 বছরের বাচ্চাটা হবে, যে মেয়েটি ওর বাচ্চাটা ছিল, তার মধ্যেও বলছে পাড়ার লোকেরা বলছে বিভিন্ন রকম অ্যাবনর্মালিটি দেখা যায়। মানে ইম্যাচিওর মেয়ে, বাচ্চা মেয়ে, তার মুখে অনেক পাকা পাকা কথা, যেগুলো ওর ক্ষেত্রে ওর বয়স অনুযায়ী অসম্ভব ব্যাপার। এবার ওই পাড়ার লোকগুলোর সঙ্গে আমি অনেকক্ষণ কথাবার্তা বলছিলাম যে ঘটনাগুলো আপনি বলুন না ওদের। আমার যেহেতু আমি এই কাজের সঙ্গেই সারাক্ষণ যুক্ত থাকি, আমার কিউরিওসিটি বাড়তে থাকে যে কীভাবে হয়েছে, কী হয়েছে, কেন হয়েছে, ওর বাড়ির ঘটনা একটু বলুন না। তো ওখানে ভালো লোকও তো থাকে যারা কথা বলতে চায়, যারা জিজ্ঞেস করলে উত্তর দিতে চায়। তো সেই ধরনের উত্তর আমাকে বলছে বারবার ওরা যে দাদা আপনি পারলে একদিন ঘুরে আসবেন। আমি না আমি ঘুরতে যাওয়ার ব্যাপার না, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে ওর মেয়েটা কি, মানে মেয়েটি কার কাছে থাকে, মেয়েটি কাকে ভালোবাসে। তো তখন বলছে মেয়েটি বাড়িতে সকলের কাছেই খুব প্রিয়, কিন্তু মেয়েটির মধ্যেও দীর্ঘদিন ধরে একটা অ্যাবনর্মালিটি জায়গা দেখা যাচ্ছে, যে ক্ষেত্র থেকে মাও খুব আপসেট ছিল, মানে যে মারা গেছেন তিনিও খুব আপসেট ছিলেন যে মেয়েটি বোধহয় অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, মেয়েটির মধ্যেও কোনো পেট চালান করা হয়েছে, মেয়েটির মধ্যেও কোনো রকম মানে জিনগত কোনো নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। তো সেই জায়গা থেকেও উনি খুব আপসেট ছিলেন। কিন্তু যেহেতু ইন্টেরিয়ার পার্ট এই জায়গাগুলোতে আমরা এতখানি বিলিভ করলেও এতখানিভাবে আমরা এনগেজ হতে পারি না, আমরা তারাপীঠের কাছাকাছিই রয়েছি, কিন্তু তবুও আমাদের মনের মধ্যে অনেক সংশয় বা কিউরিওসিটি থাকে, কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। সব মিলিয়ে মিশিয়ে পরিবারটার মধ্যে যেন একটা ভূতের বা আত্মার একটা কানেকশন রয়েছে। ও স্বামী মারা যাবার পর থেকে, ওই গরুটা ফাঁস লেগে মারা যাবার পর থেকে ওদের বাড়িতে যেন কোনো দিনই শান্তি নেই, সব সময় যেন একটা কিটিমিটি, এবং রাত্রিবেলা নাকি ওদের বাড়িতে কেউ কোনো দিন যায় না,
সন্ধেবেলার পরেতে ওদের বাড়িতে কেউ নাকি ভয়তে মানে ঢোকে পাড়ার না, লোক কেউ পাড়ার যায় না? লোকেরাও কেউ যায় না। এবং এরকম ঘটনা রয়েছে, গেলে আগে ধরো মুদিখানার দোকানে মাল কিনতে যেত, আগে মুদিখানার দোকানে মাল কিনতে গেলেও সে মুদিখানার লোক আগে ওকে মাল কিনে সরিয়ে দিত। কেউ কী হয় পাড়ার মধ্যে কী হয়, সবাই সবাইকে মানুষ চেনে। ওই বাড়ির বউ বা ওই বাড়ির ছেলে যখন মাল কিনতে যায়, আরও 10জন পাড়ার লোকেরাই চেনে, নামে চেনে, বাই নেমে চেনে। ছোটো জায়গা তো, ছোটো জায়গায় আমরা সবাই সবাইকে, গ্রামের মধ্যে সবাই সবাইকে চিনি। তো সেই চেনা জায়গা থেকেও যেন সকলেই একটা অ্যাভয়েড, মানে দীর্ঘদিন ধরে একটা মানসিক যন্ত্রণা ভুগছিল, দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণার মধ্যে ছিল যে আমাকে পারিপার্শ্বিক জায়গা থেকে সবাই অ্যাভয়েড করছে। আমি যখন দোকানে যাচ্ছি তখন আমাকে তাড়াতাড়ি মাল দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি কোনো পুজো বাড়িতে গেলে আমাকে আলাদা করে বসানো হচ্ছে, আমার সঙ্গে কেউ থাকছে না বা কেউ কথা বলছে না, আমাকে একটা অ্যাভয়েডের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাগুলো বারবার ওর মনের মধ্যে বিপার্কেশন হতে থাকে এবং সেইগুলোও একটা নেগেটিভ ভাইব্রেশন চলতে থাকে। তো যাই হোক, এরকমভাবেই একটা মানসিক যন্ত্রণায় কন্টিনিউয়াসলি ভুগছিল। এই ভুগতে পারিবারিক জায়গা থেকে একটা, মানে একটা এক্সল্টেড জায়গায় চলে এসেছিলো যে আর পারা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, সেই জন্যই গল্প দিয়ে মরা। এবং আমার চোখেতে এই ঘটনা, শান্তদ্বীপ আমাকে সারা, মানে এখনও আমাকে ভাবায় যে আমার জীবনেতে এইরকম চোখের সামনে একটা ঘটনা ঘটলো, আমি বুঝতে পারলাম না যে আত্মা বেরিয়ে এসে শ্মশানে আগে চলে এসেছে, পরে তার মৃতদেহ আসছে। এই ঘটনার সাক্ষী আমি এবং আমার সঙ্গী সাথীরাও শুনে স্টান্ড। এবং আমি তারপরে প্রায় 1 সপ্তাহ ঘুমোতে পারিনি। 1 সপ্তাহ, 1 উইক আমাকে জেগে রাত কাটাতে হয়েছে। আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে আমার চোখেতে এত কিছু আমি দেখতে পাই, এত কিছু আমি দেখি, এত কিছু লোকের জন্য করছি, এতদিনের আমার সাধন পদ্ধতি, এতদিন সাধন মার্গের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছি, কিন্তু আমি বুঝতে পারলাম না। হে ভগবান, তুমি আমাকে আশীর্বাদ দিলে না একবার বুঝতে পারলাম না। হয়তো আমি কিছু করতে পারতাম না, কিন্তু আমি তো এর ফিলটা নিতে পারতাম। তো আমি কিনে দিলাম না কেন? এটাও আমার খুব মানে আফসোস যে আমার পকেটে সেই সময় এই টাকা নেই যে আমি ওকে কিছু কিনে দেবো। আমার পকেটে সেই সময় কোনো রকম পয়সা নেই যে আমি কিছু একটু চাল বা একটু আলু বা কোনো কিছু একটু কিনে দেবো। আমার সেই ক্ষেত্র থেকে আমার খুব নিজেকে খুব কষ্ট হচ্ছিল এবং আমি 1 সপ্তাহ যাবৎ ঘুমোতে পারি না। 1 সপ্তাহ যাবৎ আমার মধ্যে ওই রিপারকেশন চলতে থাকে এবং তারপরে আমি নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করি। আমি নিজেকে কন্ট্রোল করে আবার যেরকম আমার কার্যে ফেরার, সেই কার্য আমি কাজও করতে পারিনি। এতদিন ধরে আমি অ্যাস্ট্রোলজি করি, 1 সপ্তাহ ধরে আমি কোথাও বেরোইনি, বাড়ির মধ্যে চুপচাপ থাকতাম। চুপচাপ ধরে এরকম ঘটনা, এরকম অনেক ঘটনা রয়েছে। এটা যেমন একটু ইলাবোরেট ঘটনা, ছোট্ট একটি ঘটনা। আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যখন আজকে এসেছি ছোট্ট একটি ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার পাড়া, আমার একটু ইন্টেরিয়ার, আমার কলকাতা শহরে থাকলেও আমি একটু ইন্টেরিয়ার পার্টে একটা জায়গায় থাকি। জায়গাটা কোলাঘাট, মেদিনীপুর ডিস্ট্রিক্টের কাছাকাছি একটা জায়গা। তো সেই জায়গাতে আমার পাশাপাশি বাড়িতে এক ভদ্রমহিলা থাকতেন, দীর্ঘদিন ভাড়া থাকতেন। তো ভাড়া থাকতেন রেন্টেড ফ্ল্যাট, এবং যারা থাকতেন, যার বাড়িটা ছিল, সেই বাড়িটা তিনি ভাড়া দিয়ে তারা কলকাতায় থাকতেন এবং ওখানে ভদ্রমহিলা যে বাড়িটায় ভাড়া থাকতেন, ওনারা ওই গ্রামীণ স্কুলে চাকরি করতেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন ভদ্রলোক। ছেলেপুলে হয়নি, ওরা নিজেরাই দুজনে থাকতেন। তো ভালোই ভদ্রলোক আমার থেকে বা মিনিমাম 500 মিটার দূরেতে ওনাদের বাড়িটা ছিল। তো হঠাৎ করে, যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি এবং তন্ত্র সাধনার কাজকর্ম করি, অনেকেই জানেন, আমাকে পাড়ার সবাই জানেন, দীর্ঘদিন যাতায়াত আছে। একদিন হঠাৎ করে সন্ধেবেলা আমাকে ফোন করার পর উনি বলেন যে দাদা একবার দেখা করতে চাই। আমি বললাম আমি তো বাইরে আছি, আমি যখন যাব আমার ওই দেশের বাড়িতে তখন আপনার সঙ্গে আবার কথাবার্তা বলা যাবে, বলবো, ডেফিনেটলি দেখা করব। তো এই রকম একটি দিনেতে হঠাৎ করে আমি একদিন বাড়িতে যাই এবং ওনাকে বলি, দাদা আমি এসেছি, আপনার কি কথা আছে, আসুন একবার আমার বাড়িতে। তো উনি একদিন বাড়িতে আসেন, এসে বলেন যে দাদা আপনি তো এইরকম ধরনের কাজকর্ম করেন, আমি তো আমার প্রোফাইল তো আপনি জানেন, আমি মাস্টারমশাই লোক। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই জানেন, আমি যেরকম আমার বাড়িতে যেটুকুন আমার সাধ্য চা বিস্কিট অফার করি। উনি বলেন হ্যাঁ খাবো, কিন্তু আমাকে এই প্রবলেম থেকে বার করে দিতে। আমি প্রবলেমটা আমাকে বলুন, কী প্রবলেম? না, দীর্ঘদিন ধরে আমার বউ একটু মানসিক যন্ত্রণায় ভুগছে এবং গায়েতে বিভিন্ন রকম র্যাশেস বেরোচ্ছে, পায়ের নিচে থেকে ওপর পোর্শনেতে ফোসকা হচ্ছে এবং রাত্রির হলেই উঠে পড়ছে। রাত্রির 10টা, 10:30, 11টার পর থেকেই আলো ফালো বন্ধ করে দিয়ে, সবটা বন্ধ করে দিয়ে খাটের মধ্যে বসে কী যেন বিড়বিড় করে বকে। ঠিক নর্মাল লাইফ নয়, আমার দীর্ঘদিন ধরে দেখছি, আমার ঠিক লাগছে না। তো আমি বললাম দাদা বৌদিকে একবার তাহলে দেখতে হয় তো। বলে চলুন না দাদা একবার, আমি তাহলে চাটা খান, আজকে আমার সময় আছে, আজকে দেখবো, চলুন। বলে আমি ওনার বাড়িতে আস্তে আস্তে যাই। যাওয়ার পর বউটিকে দেখি, সুন্দরী বউ, দেখতে ভালো, অবশ্যই ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের বউ, শিক্ষিত মহিলা, যেহেতু মাস্টারমশাই, উনি হোম মেকার। তো উনি আমাকে যথারীতি যেরকম আপ্যায়ন উনি করার চেষ্টা করেন, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা
অবিচলিত একটা ভাব, একটা অ্যাবনর্মালিটি ওনার মধ্যে রয়েছে। তো আমি বললাম, "দিদি, আপনার কি শারীরিকভাবে কিছু অসুস্থতা লাগছে?" বলল, "না গো ভাই, আমার গায়েতে না গোটা না ফোস্কার মতো র্যাশ বেরিয়ে গেছে। গোটা গায়েতে ফোস্কার মতো কীরকম একটা হয়েছে। আর আমার না ভালো লাগে না। সব কিছুই যেন মনে হয় আমি ছেড়ে দিই। সব কিছু যেন ছেড়ে দিয়ে আমার মনে হয় নিজের প্রতি ঘেন্না জন্মে গেছে।" আমি কেন ঘেন্না জন্মে? আমি ভাবছিলাম যে ওনাদের ছেলেপুলে হয়নি, সেই অবসাদে হয়তো ওনার মনের মধ্যে নানা রকম কারণ পাশাপাশি অনেক বাড়িতে সব ছেলেপুলে রয়েছে। বাচ্চা তো একটা মানুষের জীবনের সবথেকে প্রিয় জিনিস। তো সেই জায়গা থেকে উনি বঞ্চিত, সেই মানসিক যন্ত্রণা বা সেই মানসিক অবসাদেতে হয়তো উনি এরকম করছেন। পরে আমি যখন ওনার হাসব্যান্ডকে জিজ্ঞেস করলাম, "দাদা, ঘটনাটা একটু যদি বলেন।" বলল, "ঘটনা সেরকম কিছু নয়। হঠাৎ একদিন সকালবেলা, তখন এই ব্রহ্ম মুহূর্ত 3:30-4টের সময় কেউ একজন ওর নাম ধরে ডাকে। এটা ওর ক্ষেত্র থেকে মানে যখন ওনার প্রপার ওয়েতে ছিলেন, তখন উনি এই ঘটনাটা বলেছিলেন যে প্রায় ব্রহ্ম মুহূর্তের সময় ওনার নাম ধরে ডাকেন এবং উনি এক নামেতেই সাড়া দেন। সাড়া দিয়ে দৌড়ে উঠে গিয়ে কপাটের খিলটা খুলে বাইরে দেখে কেউ নেই। তারপর থেকে কিন্তু ঘটনাটা ঘটছে। তারপর থেকে কিন্তু অ্যাবনর্মালিটি হচ্ছে। তারপর থেকে কিন্তু ঠিক আমার মনে হচ্ছে না। কখনো প্রচণ্ড জ্বর আসছে, আবার সন্ধ্যেবেলার দিকে জ্বর চলে যাচ্ছে। কখনো রাত্রিবেলা প্রচণ্ড জ্বর উঠছে। অনেক ডাক্তার দেখিয়েছি, ব্লাড টেস্ট করেছি, রিপোর্টে সব নরমাল, কোনো প্রবলেম নেই। কিন্তু গায়ের ঘাও সারছে না এবং ওই অ্যাবনর্মালিটি ছাড়ছে না। রাত্রিবেলা প্রতি রাত্রিরে জেগে কাটাচ্ছে। প্রতি রাত্রি 10:30 পৌনে 11টার সময় আমি সারাদিন স্কুল করার পর খাই-দাই করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। গ্রামের জায়গা, সবাই 7:30-8টার মধ্যে শুয়ে পড়ে। এবার শুয়ে পড়ি, কিন্তু আমি দেখি যখন ঘুম ভেঙে বাথরুমে যাই, দেখি একইভাবে চুপ করে বসে কী যেন বিড়বিড় করে বকছে। আমি তখন বললাম, "দাদা, এই ঘটনা আর কখনো হয়েছিল?" বলল, "না, প্রথমেই ওই একদিনই হয়েছিল। ওই একদিন এইরকম ঘটনার পরে থেকেই পুরো ব্যাপারটা এরকম ঘটেছে। আমি শুনতে পাইনি। উনি প্রথম যখন সুস্থ ছিলেন, আমার ওয়াইফ, তখনই আমাকে বলেছে, কেউ আমাকে ডেকেছে, তুমি কি ডাকলে বাইরে থেকে?" আমি বললাম, "না, আমি তো ঘুমোচ্ছি, আমি কোথা থেকে ডাকবো?" তো এই ডাকার পর থেকেই কিন্তু ঘটনাটা ঘটেছে। আমি তখন বুঝতে পারলাম যে এরকম নিশির ডাক বলে একটা আগেকার দিনের মানুষরা বলতো, নিশির ডাক। এই নিশির ডাক ডাকার পর ডাবের মুখ কেটে নিশির ডাক ডেকে এবং ওই ডাবের মুখটা বন্ধ করে দেওয়া হয়। তার প্রাণটা নিয়ে গিয়ে বা তার শারীরিক জায়গাটা নিয়ে গিয়ে অপর লোককে সুস্থ করা হয়। কোনো রোগের চালান ক্রিয়ার পদ্ধতির সময় এই ক্রিয়া ব্যবহার হতো। আগেকার দিনে আমরা ঠাকুমার কাছে গল্প শুনেছি, দাদুর কাছে গল্প শুনেছি যে এক ডাকে সাড়া দিবি না। সেই জন্য আমাদের বাড়িতেও মা বাবারা বলতেন যে কেউ যদি ডাকে এক ডাকে সাড়া দিবি না, 3বার 4বার ডাকলে তারপর সাড়া দিস। হঠাৎ করে একদম হৈ হৈ করে একবারে যেন সাড়া দিয়ে ফেলিস না। তো এই জায়গা থেকে ওনারও আমার এক্সপেকটেশন, ওনারও এরকম ঘটনা ঘটেছে। তো আমি বললাম, "দাদা, আমার মনে হচ্ছে ওই গল্পটা আজকে বাস্তবে আমি চোখের সামনে দেখলাম।" বললো, "সে কী বলছেন? এখনকার দিনে কি এসব হয়?" আমি, "দেখুন দাদা, এখনকার দিনে বেশি হচ্ছে। আগেকার দিনে মানুষ এত জানতো না। এখনকার দিনে মানুষ অনেক জেনেছে। জানার পর, শিক্ষিত হওয়ার পরেও মানুষ কিন্তু এইসব সমস্যায়, অনেক বড় বড় শিক্ষিত লোকও এইসব সমস্যায় কিন্তু ভোগে। কেউ বলে, কেউ বলে না। কেউ লোকের আড়ালে করে, কেউ রাত্রির অন্ধকারে গিয়ে করে, কেউ আবার প্রকাশ্যে করে। মানুষের জীবনে সমস্যা প্রচুর, মানুষের জীবনে সমস্যা অনেক। তো সেক্ষেত্র থেকে আমার মনে হয় যে এই ঘটনা ঘটেছে।" তবে উনি তখন বলেন যে, "দাদা, তাহলে আপনি কিছু ব্যবস্থা করুন।" আমি, "ব্যবস্থা বলতে আমি তো এখানে কিছু করতে পারবো না। আপনাকে সঙ্গে আমাকে তারাপীঠ যেতে হবে। তারাপীঠ যখন যাব, তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখুন। আমি গিয়ে ওখানে যে ক্রিয়া করে এটা কাটানো হয়, সেই ক্রিয়া আমি করব। করে আমি চেষ্টা করব আপনার ওয়াইফকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার।" তো উনি রাজি হন। আমি এবার একটা ডেট ঠিক হয়। ডেট ঠিক হওয়ার পর আমরা ওনাকে বলি যে এই দিন যাচ্ছি। ওনারা সস্ত্রীক চলে যান। স্ত্রী প্রথমটা যেতে চায়নি, কারণ উনি ওগুলো বিশ্বাস করতেন না। ওনার মধ্যে যে এই ঘটনাটা ঘটেও রয়েছে, উনি সেটাও কিন্তু জানতেন না। তারপর ওনারা যান। যাওয়ার পর আমরা যে পুজো আচ্চার পদ্ধতি, শোল মাছ টোল মাছ দিয়ে এরকম অনেক কিছু ক্রিয়া আছে, আমি ক্রিয়াটা বলছি না। তো এরকম অনেক ক্রিয়া আছে। সেই সমস্ত ক্রিয়া আমরা প্রয়োগ করার চেষ্টা করি, প্রয়োগ করি। আমার যেটুকুন বিদ্যা, সেই বিদ্যা, গুরুর আশীর্বাদ, বামদেবে মাতারার আশীর্বাদ, সব কিছু নিয়ে, তাদের ভরসায় তো আমাদের যাওয়া। আমরা তো নগণ্য মানুষ। সেই নগণ্যতা নিয়ে গুরুদেবের আশীর্বাদ ধন্য হয়ে আমরা ওনার সাহসে গিয়ে এই সমস্ত ক্রিয়া করি। সেই সমস্ত যখন ক্রিয়া করি, শান্তদীপ, তুমি বিশ্বাস করবে না, বসে আমি তোমাকে মানে বলে বোঝাতে পারবো না, ওনার গা থেকে যে ফোস্কার মতো যে শুকনো শুকনো ঘাগুলো ছিল, ওখানে অন দ্য স্পট দুটো ঝরে পড়ে গেল। ঝরে পড়ে গেল, খসে গেল। ঘাগুলো যেগুলো একদম ফোস্কার মতো বড় বড় হয়েছিল, যেন খসে পড়ে গেল। ওনার ওয়াইফ হাত দিয়ে তুলে দেখাচ্ছে, "দাদা, আমার গা থেকে এটা খসে পড়লো।" মানে আগুন, মানে ফোস্কা হয়, দেখেছো? সেই বড় বড় ফোস্কা হয়ে গিয়ে শুকিয়ে গেছে। এবার সেগুলো ফেটে রক্ত বেরোয়। শুকিয়ে যাওয়ার পর ফেটে রক্ত বেরোয়। কোনো ডাক্তার সারাতে পারেনি, বহু ইউজ করেছেন। ওইখানে যখন আমরা ওই শোল মাছের যে ক্রিয়া আছে, বিভিন্ন রকম ক্রিয়া যখন করলাম, করার পর যখন আমরা আহুতি প্রদান করলাম, আহুতি প্রদান করার পর ওনার যে রিচুয়ালসগুলো আছে সেগুলো করলাম। করার পর যখন দেখছি, তো উনি বললেন, "আমার গা থেকে না এটা মনে হলো খসে গেল দাদা।" আমি তখনও বিশ্বাস করিনি যে গা থেকে আবার এগুলো খসে পড়বে কী করে।
হ্যাঁ, তখন উনি বলছেন হাতে করে নিয়ে, তখন আমার আমার মনের মধ্যেও একটা রিপারকেশন হচ্ছে, এই রে কিছু খারাপ হয়ে গেল না তো, আরও খারাপ করে হলো না তো। তখন উনি বলছেন আমার গায়ের ওপর প্রায় 50 কেজি একটা বোঝা ছিল, মনে হচ্ছে যেন বোঝাটা মাথা থেকে নেবে গেল দাদা। আমি কীরকম যেন হালকা অনুভব করছি, মনে হচ্ছে যেন খিদে পাচ্ছে, অনেক কিছু খাবো, আজকে একটু ভালো করে খাবো, অনেক দিন পর আমি একটু ভালো করে খাবো। এই কথাটা শুনে কিন্তু আমি শান্তদীপ কেঁদে ফেলেছি ওখানে বসে, যে এত খিদে চেপে রেখেছেন, এমন ক্রিয়া হয়ে গেছে, এমন শারীরিক জায়গাতে এমন খারাপ কেউ কিছু করে দিয়েছে যে জায়গা থেকে খিদেটা মরে যায়। এই করতে 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 ওজন ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, ওজনটা ডিটোরিয়েট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি মারা যেতে পারেন, ওজন কমতে কমতে উনি মারা যাবেন। তো সেই ক্ষেত্রে থেকে উনি বলছেন আমার শরীর থেকে যেন 10 মণ ওঝা বা বোঝা নেবে গেল, আমি হালকা অনুভব করছি, আমার মনে হচ্ছে হোটেলে ফিরে গিয়ে অনেক ভাত খাবো, আজকে প্রাণ ভরে একটু ভাত খাবো, ডাল দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে খাবো। ওনার হাজব্যান্ড আমার মুখের দিকে তাকাচ্ছেন, হাজব্যান্ডের চোখেও জল এসে গেছে যে আমি খাওয়ার জন্য প্রায় 1.5 মাস যাবত ওর পেছনে পড়ে রয়েছি, ভাত ছুঁতো না, একটু দুটো ভাত মুখে কেটে বলতো গাগুল হচ্ছে, ভালো লাগছে না, পাচ্ছি না খেতে। ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছি, কেউ কোনো রকম ট্রিটমেন্ট করতে পারেনি, কেউ কোনো রকম ব্লাড টেস্টে কোনো রিপোর্ট পায়নি। সেই বউটা এখন শ্মশানে বসে এই কথাটা বলছে। তো উনিও মানে চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলছেন দাদা আপনি বাঁচালেন বোধহয়। আমি দেখুন আমি বাঁচাইনি, এখনও বেঁচেছে কিনা আমি জানি না, আমি কি করেছি আমি নিজেও জানি না। গুরুদেবের যেটুকুন শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আপনার ওপর সেই প্রয়োগ কী করেছি, আপনি অপেক্ষা করুন। ডেফিনেটলি আজকে তো আপনি ইমিডিয়েটলি কিছুটা হলেও রেজাল্ট পেয়েছেন। দিদিকে নিয়ে যান হোটেলে, পরিষ্কার করে স্নান করান, স্নান করার পর ওনাকে খেতে দিন, উনি খান, খাওয়ার পর দেখুন ওনার কতখানি সুস্থতা অনুভব করছেন, এবং আমাকে জানাবেন, আবার 10-15 দিন পর জানাবেন। বিশ্বাস করবেন না শান্তদীপ, সেই ভদ্রমহিলা এখনও সুস্থ আছেন এবং আমার সঙ্গে দীর্ঘদিন এখনও যোগাযোগ রয়েছেন, আমাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং ওনার কোনো গায়েতে কোনো ঘা নেই, কিচ্ছু নেই, একদম নর্মাল লাইফ, নর্মাল জীবনে রয়েছেন। মাস্টারমশাই চাকরি করছেন, সুখী দাম্পত্য জীবনে ওনারা বাড়ি করেছেন, ওনারা আবার বাড়ি করে ফেলেছেন, মানে ভাড়া বাড়ি ছিল, সেই ভাড়া বাড়ি থেকে বেরিয়ে জায়গা কিনে বাড়ি করে ফেলেছেন, ওখানেই সেটেল হয়ে গেছেন, এবং আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এখনও সম্পর্ক রেখেছেন, ভোলেননি আমার কথাটা। এটাই আমার ওনার কাছে আনন্দ, যে ভাই আমাকে ভোলোনি তুমি, আমার জন্যে কিছু হয়নি, তোমাদের বিশ্বাস এবং আমার প্রতি শ্রদ্ধা তোমাকে কাজটা করে দিয়েছে। আমি যেটুকুন জানি আমি চেষ্টা করি, আমি নিজের মানসিকতা বা নিজের পুঁথিগত বিদ্যা দিয়ে আমি কিছু করি না, আমার গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের আদেশ, সেই আদেশ নিয়ে আমি কাজ করি। ভালোবাসা, বিলিভ রাখতে হবে, কাজ তো ডেফিনেটলি হবে। তো এরকম ছোটো ছোটো অনেক জীবনের ঘটনা রয়েছে, তো তোমার সঙ্গে শেয়ার করলাম। প্রথম ঘটনাটা যেটা তুমি শেয়ার করেছিলে ওটা কিন্তু মানে একদম সিম্পল ঘটনা। ওরকম ঘটনা আমরা অনেক সময় শুনে থাকি আমাদের দাদু ঠাকুমার কাছে বা আমাদের বাবা মায়ের কাছ থেকে, যে এরকম এরকম দেখা করেছে, পরক্ষণে দেখছে ব্যক্তিটি মারা গেছে। হ্যাঁ, মানে আজকে সেই ফ্লেভারটা পেলাম। হ্যাঁ, মানে এখনকার সময় যেটা হয় যে অতিরঞ্জিত করা একটা মানে মারণ ক্রিয়া, এই মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে ফ্রিজ থেকে কাঁচা কাঁচা, এই জিনিসগুলো হয়। বাট হ্যাঁ, ওই ঘটনাগুলো শুনতে ভালো লাগে অবভিয়াসলি, কিন্তু এই ধরনের সিম্পল ঘটনা, খুব ইজিয়েস্ট ঘটনা, এটা কিন্তু আহামরি বিশাল কিছু নেই। আমি জানি না দর্শকের কেমন লাগবে, কিন্তু এই ধরনের ঘটনাও আসা উচিত, মাঝে মাঝে দর্শকের শোনা উচিত আমার মনে হয়। মানে এটা তো আমরা গল্প শুনেছি আগে, হ্যাঁ, এই গল্পগুলোই কিন্তু আগে শুনেছি। এখন অনেক কিছু অনেক ধরনের মানুষের সাথে হচ্ছে, তাই ওরকম আমরা শুনছি, কিন্তু এইগুলো হচ্ছে পিওর আগেকার সময়ের ঘটনা। একদমই তাই, এবং আমি তার প্রত্যক্ষদর্শী। ভাবো আমার জীবদ্দশায় আমার জীবনে এই ঘটনাগুলো ঘটবে। তুমি একটা ম্যানিফেস্টেশন যখন হয় না, ম্যানিফেস্টেশনের জায়গাতে তুমি দেখতে পাবে যে আজকে যে ঘটনা ঘটছে না, কালকে তুমি যদি প্রতিদিন ভাবো আমি বড় লোক হবো, বা প্রতিদিন ভাবো আমার শরীরে বোধহয় সুগার আসবে, কোনো না কোনো দিন সেই সুগারটা তোমার না ইচ্ছা থাকলেও সেই সুগারটা তোমার জোরে ম্যানিফেস্টেশন। তো আমরা সেই গল্পগুলো শুনেছি, আমরা যেহেতু এই তন্ত্রক্রিয়ার সঙ্গে কানেক্টেড, তারাপীঠ শ্মশান, রাজারাপ্পা এবং কামাখ্যায় গিয়ে আমরা কাজকর্ম করছি, তো আমরা বিভিন্ন রকম মানুষের সঙ্গে মেলামেশা করছি। তাকে তো প্রথম থেকে আমরা জানি না বা বুঝি না যে তার মধ্যে কী আছে, নেগেটিভ আছে, কিন্তু এই ঘটনাটা আমার ক্লায়েন্টের বাইরে গিয়ে একটা ঘটনা, তো তোমার সঙ্গে শেয়ার করলাম। আমি অনেক জায়গাতে ক্লায়েন্ট নিয়ে বলেছি হয়তো টুকটাক, কিন্তু ক্লায়েন্টের বাইরে, ক্লায়েন্ট নয়, আমার সঙ্গে ঘটনা, আমি নিজে বিচলিত হয়ে গেছি, আমি নিজে অশান্ত হয়ে পড়েছি, আমি নিজে ভীত হয়েছি। 1 সপ্তাহ আমার ড্রাউজিনেস ছিল, আমি 1 সপ্তাহ ড্রাউজিনেস থেকে বেরোতে পারিনি। এই ঘটনাটা আমার জীবনের সারা জীবনের একটা স্মৃতি, এবং সারা জীবনের আমার মনের মধ্যে এই ঘটনা দাগ কেটে গেছে।
একদমই তাই। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি? ঘটনা দুটি আমাদের জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করুন। আর আগামী দিনেও সুরজিৎ দা আশা করছি আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরও যদি এরকম আপনাদের সাথে ঘটা বা আপনাদের শোনা কোনো ঘটনা থাকে তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে। সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠান। আমরা সেটা শুনবো। তারপর আপনাদের এখানে ডেকে নেব। আজকের মতো আসছি। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত ৯টায় হরর মাইজে।